রাহুলকে হাতে নাতে ধরে ফেললো এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা গোড়াকে বলে, আপনি একা নন মিস্টার সেন। এই লড়াইয়ে আমিও আপনার পাশে আছি। কারণ যেই দুজন এই সব কিছুর সঙ্গে জড়িত, তারা আমাদের দুজনই আপনজন। তাই এই লড়াইটা আমাদেরকে জিততে দুজনকেই লড়তে হবে। আর যে আসল অপরাধী, আমি আপনাকে কথা দিচ্ছি, তাকে আমি 24 ঘন্টার মধ্যে ঠিক খুঁজে বার করব। তাকে তো ধরা পড়তেই হবে। যে রিমোকে ফাঁসানোর চেষ্টা করেছে, আমার বোনের এত বড় সর্বনাশ করেছে, তাকে আমি খুঁজে বের করবই। অন্যদিকে দেখা যাবে দাদু বলে, এলামা এলামা কি না শেষ পর্যন্ত আমার নাতির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ওকে ধরে নিয়ে গেল। রিমো কেমন, এলামা কি জানে না? ওই কাজটা কি করে করলো? তখন আলিয়া সেখান থেকে চলে যায়। আর শতরূপা বলে, বাবা, আমার মনে হচ্ছে কোনো একটা ভুল হচ্ছে। কি ঝড় আসতে চলেছে কে জানে। ওইদিকে ঐশী বলে, নীরা তো মিথ্যে কথা বলার মেয়ে নয়, কিন্তু রিমু তো এরকম কোনো কাজ করা ছেলে নয়। তাহলে কি হচ্ছে, কে করতে পারে এই কাজটা? অন্যদিকে সরলা বারবার করে ফোন করতে থাকে নীরাকে, কিন্তু নীরাকে ফোনে পায় না। আর বলে, হৈমন্তী, এবার কি হবে রে? আমার মেয়েটাকে তো পাচ্ছি না রে, সারা রাত চলে গেল, আমার মেয়েটা তো এখনো এলো না। ঠিক তখনই এলা নীরাকে নিয়ে বাড়িতে আসে। তখন সরলা নীরাকে দেখেই অবাক হয় আর বলে, কিরে, তুই সারা রাত কোথায় ছিলি? তুই আমাকে বলে গিয়েছিলি 8 ঘন্টা লাগবে। তুই সারা রাত কোথায় ছিলি বল? তখন হৈমন্তী নীরাকে বলে, আচ্ছা নীরা, তোর মাকে তো তুই বলে গেলি যে 8 ঘন্টার মধ্যে ফিরে আসবি। তাহলে তুই কোথায় চলে গিয়েছিলি? তুই জানিস না তোর মা তোর জন্য কত চিন্তা করছিল? আমি কত চিন্তা করছিলাম? কোথায় ছিলি তুই? তখন সরলা নীরাকে একটা ঠাসিয়ে চড় মারে আর বলে, কেন করলি এটা? আমার মুখটা কেন কালো করলি? কোথায় ছিলি তুই বল মুখপুরি? ফোন করেছিলাম যখন, তখন কেন বললি যে মা, আমি চলে আসছি? তারপরে ও সারা রাত কেটে গেল, তুই আসলি না, কোথায় ছিলি? তখনই এলা বলে, মামি তুমি এরকম করো না, এই অবস্থায় ওকে মেরো না। তখন হৈমন্তী বলে, এই অবস্থায় মানে কি হয়েছে? তখন তো এলা চুপ হয়ে যায়। ওইদিকে মৈনাক পুরো ব্যাপারটা শুনে ভীষণ খুশি হয় আর বলে, বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। বাহ বাহ, একদম দারুণ হয়েছে। এলাকে জব্দ করতে গিয়ে যে কাজটা করেছো না, একদম ঠিক করেছো। এবার কি করতে হবে তোমাকে আমি প্ল্যানটা বলে দিচ্ছি। এই বলে প্ল্যান করতে থাকলে তখনই আলিয়া এসে ফোনটা কেড়ে নেয় আর বলে, আমি জানতাম এই সব কিছুর পিছনে তুমি আছো, কিন্তু তুমি এলার ক্ষতি করতে গিয়ে আমার ভাইকে কেন ফাঁসিয়ে দিলে বলো? আমার ভাই এখন জেলে আছে। আমার ভাই তো তোমার কোনো ক্ষতি করেনি। আমাদের যুদ্ধের মাঝখানে কেন আমার ভাইকে টানলে? তখন মৈনাক বলে, বিশ্বাস করো, আমি কোনোদিনও জানতাম না যে রিমু এর মধ্যে জড়িয়ে যাবে। আমি তো এলার ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু দেখো, এলা আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে রিমুকে ঠিক ফাঁসিয়ে দিল আর জেলে ঢুকিয়ে দিল। তখনই আলিয়া বলে, ওই এলাকে তো আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দাদা ভাই আর এলার সম্পর্কটা আমি কিছুতেই টিকতে দেব না। ওদের সম্পর্ক আমি নিজে হাতে ভেঙে দেব। আমার ভাইয়ের যদি কিছু হয়েছে না, তাহলে ওই এলাকে আমি ছাড়বো না, মেরে ফেলবো ওই এলাকে। তখনই সেখানে ঐশী এসেই মৈনাককে দেখে ফেলে আর বলে, কি মৈনাক রায়, তাহলে আমি ঠিকই ভেবেছিলাম, তাই তো? এই সব কিছুর পিছনে তুমি রয়েছো। তখন আলিয়া ভয় পেয়ে যায়। অন্যদিকে এলাকে বারবার করে সবাই জিজ্ঞাসা করতে থাকে আর বলে, বল বল কি হয়েছে বল। তখন নীরাকে সরলা গিয়ে বলে, কিরে, কোথায় ছিলি, কি করে এসেছিস বল? তখনই সেখানে বদির মা লোকজন নিয়ে চলে আসার এসে বলে, তোমার মেয়ের কুকীর্তি সারা রাষ্ট্র রাষ্ট্র হয়ে গেছে, আর তোমরা কিনা এখন জিজ্ঞাসা করছো? তোমার মেয়ে ওই যে পুরনো মন্দিরের পিছনে গিয়েছিল, সেখানে গিয়ে কি সব করে এসেছে জিজ্ঞাসা করো না। ওই বড় লোকের ছেলে কোনো রকম তোমার মেয়েকে খেয়ে ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? তখন তো সরলা কান্নায় ভেঙে পড়ে। সবকিছু শুনে সহ্য করতে না পেরেই জ্ঞান হারিয়ে ফেলে। তখন হৈমন্তী সরলাকে ধরে ফেলে আর বলে, সরলা তোর কি হলো? কি হলো সরলা, এখানে বস। তারপর এক জায়গায় বসিয়ে দেয়। ওইদিকে ঐশী বলে, আমি জানতাম এই সব কিছুর পিছনে তুমিই রয়েছো, কিন্তু আমি ভেবেছিলাম কি জানো, জেল খেটে তুমি হয়তোবা শুধরে যাবে, কিন্তু তুমি তো শুধরে যাওইনি, আরো উল্টো ষড়যন্ত্র করছো, তাই তো? কিন্তু আমি তো আমার দিদির মতো নই, আমি তোমার থেকেও বেশি চালাক। তুমি যদি ডালে ডালে চলো, আমি চলি পাতায় পাতায়। এবার আমি পুরো বাড়ির সবাইকে জানিয়ে দেব যে সব কিছুর পিছনে তুমি রয়েছো। তুমি কি না এত কিছু করলে, তোমাকে তো আমি ছাড়বো না মৈনাক রায়, কিছুতেই ছাড়বো না। ঠিক তখনই আলিয়া ঐশীর মাথায় বাড়ি দেয় ফুলের টব দিয়ে। তখন ঐশী ব্যথায় চিৎকার করতে থাকলেই আলিয়া ঐশীর মুখটা চেপে ধরে। তখন মৈনাক বলে, শোনো ঐশী, তুমি না বোকামো করো না। তুমি যদি আমাদের দলে থাকো না, তাহলে কিন্তু এই যে এই পুরো সম্পত্তির ভাগ তুমিও পাবে। আর যদি বোকামি করো, তাহলে তো কিছুই পাবে না। তখন আলিয়া বলে, শোনো, ক্রিসদা তো বলে দিয়েছে যে সম্পত্তির মধ্যে
ওর কোনো রকম কোনো অধিকার নেই। তাই তুমি তো কিচ্ছু পাবে না, তাই আমাদের সঙ্গে হাত মেলানোটাই কিন্তু তোমার দরকার। তখন ঐশী বলে, তোমাদের সঙ্গে হাত মেলালে কি পাবো? তখন মৈনাক বলে, এই সম্পত্তি 30% তুমি পাবে। তখন ঐশী বলে, 100% চাই। তখন আলিয়া বলে, লোভ করো না, যা দিচ্ছি তাই নাও। তুমি বাড়ি গাড়ি টাকা পয়সা শপিং সবকিছু পাবে। যেরকম ভাবে নিজের জীবনটা কাটাতে চাও ওরকম ভাবে কাটাতে পারবে। তখন ঐশী বলে, আমাকে কি করতে হবে? তখন মৈনাক বলে, কিছুই না, ব্যাস শুধু একটা কাগজে তোমার জিজু সই আনতে হবে। তখন ঐশী বলে, আমাকে জিজু একটু বিশ্বাস করে না। তখন মৈনাক বলে, তোমার দিদিকে তো বিশ্বাস করে, তোমার দিদিকে দিয়ে করাবে। অন্যদিকে ক্রিস থানায় গিয়ে বলে, অফিসার বিশ্বাস করুন, আমার ভাই এরকম কিছু করতেই পারে না, অন্য কোনো উপায় তো আছে বাঁচার। তখন গোরা বলে, হ্যাঁ, ইনভেস্টিগেশন করে ওখানকার সিসিটিভি ফুটেজ থাকলে দেখতে হবে যে কে ছিল। তখন অফিসার বলে, দেখুন আমরা তদন্ত করছি, এখনো কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু আপনারা যদি কাউকে সাজিয়ে এনে প্রমাণ হিসেবে দাঁড়া করান তাহলে কিন্তু আমরা সেটা গ্রহণযোগ্য করব না। তখন গোরা বলে, না না, আমরা সাজিয়ে কেন আনবো? শুনুন অফিসার, আমরা কিন্তু ওরকম না। তখন অফিসার বলে, দেখুন যতক্ষণ না পর্যন্ত আপনার ভাই নির্দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে থানায় থাকতে হবে। তখন গোরা বলে, বেশ, আমার ভাইকে আমরা ঠিকই নির্দোষ প্রমাণ করব, কারণ আমি জানি আমার ভাই এরকম কোনো কাজ করতেই পারে না, আর করেও নি। ঠিক তখনই অফিসার বলে, দেখুন আমাদের হাতে কিছু নেই। তখনই সেখানে বিক্রম চলে আসার এসেই বলে, আমার হাতে তো আছে। তখন বিক্রমকে দেখে অফিসার চমকে যায়। তখন বিক্রম বলে, আমি অ্যাডভোকেট বিক্রম মুখার্জি, আমি এনার হয়ে কেসটা লড়বো। তখন গোরা গোরা বলে, বিক্রম? তখন বিক্রম বলে, হ্যাঁ, আমাকে এলা ম্যাডাম পাঠিয়েছে যাতে রিমুর হয়ে কেসটা লড়তে পারি। রিমু যে নির্দোষ এটা এলা ম্যাডামও বিশ্বাস করে, আর আমি নিজে তদন্ত করে আসল অপরাধীকে খুঁজে বের করব আর রিমুকে নির্দোষ প্রমাণ করব। তখন গোরা বলে, এলা? এলা তো চাইবে তুমি আপনি নীরার হয়ে কেসটা লড়ুন, তাই না? তখন বিক্রম বলে, না, এলা ম্যাডাম বলেছে যে নির্দোষ তার জন্য কেসটা লড়তে। ওইদিকে সরলার জ্ঞান ফেরায় এলা জল ছিটিয়ে। তখনই সরলার জ্ঞান ফিরলেই বলে, কি হয়ে গেল এসব? তখনই বদির মা নানান কথা বললেই নীরা রেগে যায় আর বলে, আপনার আপনার কি বলুন তো, আপনি এখানে কেন এসেছেন? আপনাদের কিন্তু ঘাট ধরে এই বাড়ি থেকে এখন বের করে দেবো, বেরিয়ে যান এখান থেকে। তখনই মহিলারা বলে, কি সাহস, আমাদের বেরিয়ে যেতে বলছে? তখন এলা বলে, হ্যাঁ, বলবো না কেন, কেন বলবো না বলুন তো? আরেকটা নিজেরা একটা মহিলা হয়ে আরেকজনের নামে খারাপ কথা বলতে লজ্জা করে না? তখন বদির মা বলে, আর তোমরা যে নানান কিছু করছো তাতে লজ্জা করে না? তোমাদের এই বাড়ির লোকজনের কেচ্ছার তো অভাব নেই, তাই না? এক বাড়িতে দুই বোনের বিয়ে হয়েছে, আর আরেক বোনও ওই যে ছোট ছেলের গলায় ঝোলার জন্যই এরকম প্ল্যান করেছিলে। এখন তো দেখলে তো একদম মাথা মারা গেলে। তখন নানানজন নানান কথা শোনাতে থাকে আর বলে, হ্যাঁ, একজনের 2-3 বার করে একজনের সঙ্গে বিয়ে হচ্ছে, তারপরে আবার মামা হলো মাতাল, আরেকজনের বর ছেড়ে চলে গেছে, এখন আবার এই মেয়ের এই অবস্থা। তখনই এলা বলে, আপনাদের সাহস হয় কি করে? আপনারা আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকেই এসব কথাগুলো বলছেন? শুনুন, আপনাদের ছেলেদেরকে না সামলান। তখনই বদির মা বলে, ও, এখন আমাদের ছেলে দোষ হয়ে গেল, তাই না? তোমার বোন কেন গিয়েছিল ওই মন্দিরে, পুরনো মন্দিরের পিছনে? জিজ্ঞাসা করো না, কি করতে গিয়েছিল? ওই ছেলেটা ঘুরঘুর করে তো এই বাড়িতে, আবার ওই উকিলও ঘুরঘুর করে। তোমাদের না এই পাড়ায় আমরা থাকতে দেবো না। তখন এলা বলে, আমাদের বাড়ি, আমাদের জমি, আমাদের জায়গা, আপনারা কে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার? ওইদিকে রিমুকে বিক্রম বলে, রিমু, যা যা ঘটেছিল আমাকে সবটা ক্লিয়ার করে বলো তো। তখন রিমু বলে, আমি ফুল নিয়ে আসছিলাম নীরাকে প্রপোজ করব বলে। ঠিক তখনই আমি এসেই নীরা চিৎকার শুনি। তখন বিক্রম বলে, বলো। তারপরে সবটা খুলে বললে বিক্রম বলে, তার মানে তুমি যে নীরার সঙ্গে দেখা করতে যাবে সেটা তুমি আর নীরা ছাড়াও তৃতীয় ব্যক্তি জানতো, তাই তো? তখন গোরা বলে, বাড়ির লোক জানলেই বা কি, কিন্তু এসবের মধ্যে কে আছে? তখন বিক্রম বলে, তৃতীয় ব্যক্তি তো আছেই, তাকেই ধরতে হবে আমাদের। ওইদিকে এলা সবাইকে বলে, শুনুন, আপনারা যদি এখন এখান থেকে বেরিয়ে না চান না, তাহলে কিন্তু আমি পুলিশে খবর দেব। পুলিশ এনে আপনাদের নামে মামলা করব, আর আপনাদেরকে এই বাড়ি থেকে বের করব। বলবো আপনাদের জন্য এই বাড়িতে আমরা কিছুতেই টিকতে পারছি না। তখনই পাড়ার লোকজন বলে, দেখেছো, আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে। শোনো এলার মা, আমরা কিন্তু তোমাদেরকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে তোমার ছোট মেয়ের কি করবে ব্যবস্থা করতে হবে, না হলে হয় তোমাদের এই পাড়া ছাড়া করব, না হলে কিন্তু তোমাদেরকে আমরা এক ঘরে করব, এটা আমি বলে গেলাম। তখনই বদির মা এই কথাগুলো বলেই সেখান থেকে সোজা চলে যায়। তখন সরলা কাঁদতে থাকে আর বলে, এলা, সব শেষ হয়ে গেল, কি করব আমি, কি করব? আমার মেয়েটার জীবনটা তো শেষ হয়ে গেল। তখন এলা বলে, না মামি,
কিচ্ছু হয়নি, তুমি চিন্তা করো না, পুলিশ তদন্ত করছে তো। তখন সরলা বলে, পুলিশ তদন্ত করলে কি হবে, আমার মেয়েটাকে তো আর কেউ বিয়ে করবে না, কি হবে এবার? ঠিক তখনই রাহুল সেখানে এসে দাঁড়ায় আর বলে, আমি বিয়ে করব। তখন তো এলার সন্দেহ হয় রাহুলকে দেখে। তখন রাহুলকে গিয়ে বলে, আচ্ছা আপনি না কোথায় যেন জানি চাকরি করেন? তখন রাহুল বললেই এলা বলে, আপনার গলায় এটা কিসের দাগ? তখনই রাহুল ধরা পড়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।